সবাইকে শুভেচ্ছা। আজকে কথা দিছিলাম মানে সকালে লাইভে বলতেছিলাম যে আজকে হচ্ছে তামিমের কমেন্ট্রি নিয়ে একটা ভিডিও আপ করব। এটা বানানো রয়েছে কিন্তু আপ করা হচ্ছে না। মুশকিলটা যেটা হলো যে আজকেই আবার খেলা দেখতে গিয়ে মনে হলো যে মুমিনুলের নিয়ে দু কথা না বললে চলতেছে না। মুমিনুল যে ইনিংসটা খেললেন এটা এমনিতেই আমাদের ইন্ডিয়ার মাটিতে সেঞ্চুরি তো টেস্টে এর আগে ছিল না, ফলে এমনিতেই যে কেউ এই সেঞ্চুরিটা করলে এটা নিয়ে কথা বলা যায়, এটার জন্য আলাদা কোনো কারণ লাগে না। আর মুমিনুল তো আমার অল টাইম ফেভারিটদের একজন, ফলে সে যদি আবার রানে ফেরে ভালো রান করে সেটা তো বলতেই হয়। এখন কথা হচ্ছে যে তার ভিতরে এখানে তিনটা পার্সপেক্টিভ আছে মুমিনুলের, মানে আমি মুমিনুলের ভক্ত বা ইন্ডিয়া সেঞ্চুরি করা এগুলোকে যদি বাদও দেন তাও মুমিনুলের এই সেঞ্চুরিতে তিনটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে মুমিনুল এগেনস্ট হিজ ক্যারেক্টার, মানে যে ক্যারেক্টার তার এস্টাবলিশ হচ্ছে এতকাল ধরে, যে সে দেশের ওই ফ্ল্যাট উইকেট মানে ব্যাটিং সহায়ক উইকেট এছাড়া বা শ্রীলঙ্কার ওই সেই মরা উইকেট এছাড়া মুমিনুল রান করতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছিল যে মুমিনুল কোয়ালিটি পেস বোলিং ফেস করতে পারে না। দেখেন এই কথাটা বলে তারে তো হাতুরু সিং একবার দল থেকেও বাদ দিয়ে দিছিল যে মুমিনুল কোয়ালিটি পেস বোলিং ফেস করতে পারে না। আর ৩ নম্বর ব্যাপার হচ্ছে যে মুমিনুল যে রানে ছিল না তা কিন্তু কখনোই ঘটে নাই, মুমিনুল রানেই ছিল, কিন্তু মুমিনুলের দরকার ছিল একটা সেঞ্চুরি করে বা একটা বড় ইনিংস খেলে নিজেকে জানান দেওয়া যে নো আই এম দেয়ার, আই এম হেয়ার। ওই তিনটা ঘটনাই এখানে ঘটছে। সেই তিনটা একটু যদি আপনাদের মানে আমি নিশ্চিত যে আপনারা যখন খেলা দেখছেন আপনারাও এগুলো বুঝতে পারছেন। তারপরেও যদি একটু তিনটা ব্যাপার একটু বলি। প্রথম হচ্ছে এগেনস্ট দ্য ক্যারেক্টার খেলা। মানে এই জিনিসটা হচ্ছে মুমিনুলের নামে এই ইয়েটা তৈরি হওয়া খুব অস্বাভাবিক না, কারণ ওর স্ট্যাটিস্টিক্সের যদি দেখেন যে মুমিনুল আজকে কিভাবে বলবো, দেখেন মুমিনুলের শুরু হয়েছিল আজকে কামিন্দু মেন্ডিসকে নিয়ে সারা পৃথিবী যেরকম হইচই করতেছে, মুমিনুলও কিন্তু এরকম পৃথিবী জুড়ে হইচই ফেলে দিয়ে যাত্রা শুরু করছিল টেস্ট ক্রিকেটে। টানা 11টা মনে হয় টেস্টে 50+ ইনিংস খেলছিল। তখন তারেও মানে যদিও অবিবেচকের কাজ হয়েছিল, অনেকে বাংলার ডন ট্র্যাডম্যান বানায় দিছিল। এই যে কামিন্দু মেন্ডিসটা আজকে সবাই যেটা করতেছে শ্রীলঙ্কার ব্র্যাডম্যান বানাচ্ছে, ফলে এই ছেলেটার উপরেও চাপ তৈরি হচ্ছে, মুমিনুলের উপর সেটা তৈরি হয়েছিল। কিন্তু মুমিনুল মানে তাতে খুব একটা ক্ষতি হয় নাই, মুমিনুল দুর্দান্ত খেলতেছিল। তখন একটা মহা সুবিধা হয়েছিল যে আমরা দেশের মাটিতে দীর্ঘদিন পর্যন্ত টানা টেস্ট খেলতেছিলাম, ফলে মুমিনুলের ওই যে রান ফোয়ারা ওটা মূলত দেশের মাটিতেই, তার আবার একটা বড় অংশ চিটাগাঙে। পাশাপাশি শ্রীলঙ্কায় খেলতে গেছিলাম ওই সময় আমরা শ্রীলঙ্কায় খেলতে গেছিলাম, সেখানেও গিয়ে মুমিনুল দুর্দান্ত একটা সেঞ্চুরি করছিল। সেটাও একদম খটখটে ফ্ল্যাট উইকেট ছিল। তো ঠিক আছে, এর পাশাপাশি সমস্যাটা হলো কোথায়, যখন আমরা নিউজিল্যান্ডে খেলতে গেলাম বা অন্যান্য দেশে খেলতে গেলাম সেনা কান্ট্রিগুলোতে, দেখা গেল মুমিনুল্লাহ সেরকম স্কোর করতে পারতেছেন না, অ্যাটলিস্ট এরকম সেঞ্চুরির বন্যাটা হচ্ছে না। এবং গ্রাজুয়ালি দেশের মাটিতেও তার পারফরমেন্স খারাপ হওয়া শুরু করলো। খারাপ মানে কার তুলনায়? মুমিনুলের তুলনায়। এখন আপনি যদি তার স্ট্যাটিস্টিক্সটা শান্তর সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু স্টিল সে শান্ত হচ্ছে ভালো স্ট্যাটিস্টিক্সের মালিক, ভালো অ্যাভারেজের মালিক। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে তার অ্যাভারেজ ছিল আপনার 67 বা সামথিং, সেখান থেকে কমতে কমতে এখন মানে 35-এর নিচে চলে আসছে। 35ও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যথেষ্ট ভালো বলেই মুমিনুল এখনও রেগুলার খেলে যাচ্ছে, কিন্তু কম্পেয়ারটা তো হচ্ছে ওই মুমিনুলের সঙ্গে। এই জন্য এই স্ট্যাটিস্টিকটাতে খারাপ মনে হচ্ছে যে মুমিনুলের ডাউনফল হয়েছে। আর মুমিনুলের এই ডাউনফলটা কেন হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতে হবে একদিন, তখন আমরা বলতে পারবো যে এই ডাউনফলটার পেছনে সুনির্দিষ্ট করে একটা লোক দায়ী, সেটা হচ্ছে চান্দিকা হাতুরু সিং, এই যে এখন আমাদের যে কোচ। মুমিনুলকে নিয়ে এই লোকটা শুরু থেকে বিরক্ত ছিল, মুমিনুলের ব্যাটিংয়ের স্টাইল নিয়ে, মুমিনুলের খানিকটা কথা না শোনা। মুমিনুলটা এমনি দেখতে যেমনই হোক, মুমিনুল কিন্তু খুব ঘাড়তেড়া, মানে পজিটিভ অর্থে ঘাড়তেড়া বলতেছে, মুমিনুলরে যে কোনো কিছু বললেই মেনে নেয় না। তো ফলে এইসব মিলে মুমিনুল্লাহ নিয়ে লোকটা খুব আপত্তিকর সব কাজ করছে। খুব ইনফর্ম থাকা অবস্থায় টেস্ট থেকে বাদ দিচ্ছে, আবার ওয়ান ডেতে সে কিন্তু ওয়ান ডেতে ভালো ব্যাটসম্যান, এখন ওয়ান ডেতে তার ভালো ইনিংস আছে, এবং ওয়ান ডেতেও আপনি এখনও দেখবেন তার স্ট্রাইক রেট অ্যাভারেজ খারাপ না। কিন্তু মুমিনুলরে কী করলো হাতুরু সিংয়ে 6, 7, 8 ইভেন 9 নাম্বারেও ব্যাট করালো। এইরকম করতে করতে মুমিনুলরে ওয়ার্ল্ড কাপে ওই 9 নাম্বারে ব্যাট করে তারপরে ছিটকেই দিল।
এরপরে মমিনুল শর্টার ফরম্যাটে ব্যাক করতে পারে নাই। ফলে এই ছেলেটার ক্যারিয়ারটাই আসলে একটা বছরে 3-4টা টেস্ট খেলতাম পরের বছরগুলোতে আমরা। ফলে সারা বছর তার অপেক্ষায় থাকতে হতো কখন একটা টেস্ট আসবে, তখন সে দলে ডাক পাবে, তখন সে খেলবে। এভাবে নিজের ফর্ম ধরে রাখা তো খুব কঠিন। সেটাই হয়েছে তার ক্ষেত্রে। তারে হাতুরুর সিংহে কার্যত মেরে ফেলছিল। তো সেখান থেকে মমিনুলের একটা বড় চ্যালেঞ্জ ছিল ফিরে আসা, এবং ফিরে আসার পাশাপাশি বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে নিজেকে বাংলাদেশের বাইরে একটু কঠিন উইকেটে প্রুভ করা। মানে বাংলাদেশের বাইরে কি বাংলাদেশে, এই কথাটা আমরা কেন বলি যে সাবকন্টিনেন্টের বাইরে যে উইকেটের প্যাটার্নটা, মানে বোলিং সহায়ক উইকেটে ভালো করা। সেই জায়গাটায় মমিনুল প্রথম সেঞ্চুরি করলো ইন্ডিয়ার মাটিতে, এবং সেই সেঞ্চুরিটা করলো একদম মানে কানপুর যেমনই হোক, কানপুরে ফেরোসাসলি পেস বোলিং সহায়ক উইকেট হয়ে গেছে। কারণ ওই যে টানা বৃষ্টি চলতেছে, রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, উইকেট ঢাকা রয়েছে, উইকেটের কাভারের নিচে ময়েশ্চার জমছে, ফলে উইকেট হয়ে গেছে, ড্যাম্প হয়ে গেছে। ফলে বল খুব মুভ করছে, বল বেশ মাঝে মাঝেই হুটহাট করে একটু শুকায় যাওয়ার পরে মানে প্রথম সেশন বাদ দিয়ে গিয়ে যখন সেকেন্ড সেশনে খেলা আসছে তখন বল দুমদাম করে বাউন্স করছে। ফলে এখানে মমিনুলের খেলাটা খুব কঠিন ছিল। এবং মমিনুল একটা জিনিস খেয়াল রাখবেন, বহুকাল পরে কিন্তু 3 নম্বরে খেলতে নামলো। আজকে সে যখন ওই প্রথম দিন সে যখন উইকেটে গেল, সে উইকেটে গেল সম্ভবত ইনিংসের 8ম বা 9ম ওভারে। মানে জাকির তো দীর্ঘক্ষণ স্ট্রাগল করে 0 রানেই আউট হলো। তারপরে 3 নম্বরে যেহেতু খেলছে, মমিনুল উইকেটে চলে গেল। উইকেটে তখনও পর্যন্ত বল রীতিমতো মুভ করতেছে, আকাশদীপ আর সিরাজ বল বেশ মুভ করাচ্ছে। তো মমিনুল তার শুরুতে মমিনুলের আসলেই কষ্ট হচ্ছে, ইনকামিং ডেলিভারিগুলো খেলতে বেশ কষ্ট হচ্ছিল। এর মধ্যে বুমরার একটা ইনকামিং ডেলিভারি, সেটা বোধহয় 140+ ছিল, আমি দেখছিলাম মনিটরে 142 বা 3 এরকম কিছু। সেটাতে সে যে কাভার ড্রাইভ খেললো, ওই অথরিটিটাই প্রুভ করে দিয়েছে যে মমিনুল আসলে আজকে খেলার জন্যই নামছে। এরপর বুমরা সিরাজকে ওই দিন বেশ বুমরা সিরাজ আকাশদীপ 3জনকেই ওই দিন বেশ অথরিটির সঙ্গে খেলছে। জাদেজা অশ্বিনরে তো বেশ পিটাইছে। জাদেজারে সম্ভবত পরপর 2টো 4 মেরে 50 করছে। এরপরে খুব ইন্টারেস্টিংলি সিরাজের পরপর 2টো বাউন্সারে শর্ট বলে 2টো পুল করে, একটা ঠিক পুল ছিল না, একটা মানে অনেকটা প্লেস করে বের করে দিচ্ছে, আরেকটা পুল ছিল। মানে এই দুইটাই আনলাইক মমিনুল, ঠিক মমিনুলের মতো না। সিরাজ শর্ট বল দিচ্ছে, আর ও তো এমনিতে একটু খাটো, ফলে ওর শর্ট বল খেলতে মুশকিল হয়। এই চ্যালেঞ্জে মমিনুল বিভিন্ন সময় পড়ছে যে সামান্য শর্ট বলে মমিনুলের খেলতে মুশকিল হয়। তো সিরাজের শর্ট বল সে দারুণভাবে, এটা আজকের ঘটনা, আজকে দেখলাম, দারুণভাবে ফেস করছে। সিরাজের পরপর 2টা শর্ট বলে 4 মেরে দিচ্ছে, এবং একটা পুল করে মেরে দিচ্ছে, আরেকটা হচ্ছে প্লেস করে বের করে দিচ্ছে। তো এইগুলো জিনিস তার জন্য খুব অসাধারণ ব্যাপার ছিল। এবং এটা একইভাবে একই সঙ্গে ওই কোশ্চেনটারও অ্যান্সার দেয় যে মমিনুল কোয়ালিটি পেস বোলিং খেলতে পারে কি পারে না, যেটা হাতুরুর সিংয়ে তার নামে দুর্নাম রটাইছিল। বা এটাও সত্যি যে তখন আসলেই মমিনুলের এইটা একটু প্রবলেম ছিল কোয়ালিটি পেস বোলিং খেলায়। তো সেই জায়গাটা মমিনুল রিকভার করে, এটা আমাদের জন্য অনেক বড় খবর। এবং ওই যে শেষ যে পয়েন্টটা বলছিলাম যে মমিনুল নিজেকে ফিরে পাওয়া, হ্যাঁ মমিনুল তো রানেই ছিল। ধরেন মাউন্ট মাঙ্গানুইতে ওর ক্যাপ্টেন্সিতে আমরা যে টেস্টটা জিতলাম, ওটা তো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ওখানেও তো সে 80+ একটা ইনিংস খেলছিল, এবং ভালো ইনিংস ছিল। ওই কন্ডিশনে সে নিজেরা আসলে ওই সময় প্রুভ করছে। কিন্তু ওই যে বললাম যে সেঞ্চুরির দরকার ছিল, বড় ইনিংসের দরকার ছিল। এই পাকিস্তান ট্যুরেও মনে হয় একটা 50 করছে। ফলে মমিনুল কখনোই খুব একটা রানের বাইরে থাকে না, 50-60 এগুলো সে রেগুলার করতেছে। কিন্তু যেটা হয়, সেঞ্চুরি না করলে মনে হয় যে না, মমিনুল বোধহয় নাই, মমিনুল বোধহয় হারায় গেছে। তো সেই সিগন্যাল দেওয়াটা খুব জরুরি ছিল। তার চেয়েও জরুরি হচ্ছে যে সে 3 নম্বরে এসে সেই সিগন্যালটা দিচ্ছে। দেখেন 3 নম্বর পজিশনটা হচ্ছে সব ফরম্যাটের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যানের পজিশন। তো এই পজিশনটা যদি মমিনুলের হাতে থাকে এবং মমিনুল এইভাবে ইউজ করতে থাকে রেগুলার, একসময় তো মমিনুল 3 নম্বরেই খেলতো, আবার সে যদি 3 নম্বরটাই রিক্লেইম করে সেইভাবে সে খেলতে থাকে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা সিগন্যাল, অনেক বড় একটা পাওয়া। টেস্ট ক্রিকেটে মমিনুলকে 3 নম্বরে ইনফর্ম অবস্থায় পাওয়া, এবং সেটা এরকম কন্ডিশনেও, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুসংবাদ। সেই সুসংবাদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আশা করি নতুন কোনো বিষয় নিয়ে আবার দ্রুতই দেখা হবে।